ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা পড়ব গান্ধী নিয়ে। তোমাদের অনেকেরই মনে হয় গান্ধীর পলিটিক্যাল ক্যারিয়ার শুরু হয়েছে ইন্ডিয়াতে। ওয়েল, দ্যাটস নট ট্রু। গান্ধীর পলিটিক্যাল ক্যারিয়ার শুরু হয়েছিল সাউথ আফ্রিকাতে। টু আন্ডারস্ট্যান্ড হাউ হি ইভলভড অ্যাজ আ charismatic leader, you have to understand his political journey in South Africa. তাই চলো দেখি। Well, Gandhi was born on October 2nd, 1869. গান্ধীর বাবা ছিলেন একজন দিওয়ান অথবা মিনিস্টার। গান্ধীর মা পুতলিবাই বৈষ্ণবিজম অ্যান্ড জৈনিজমে বিলিভ করতেন। তাই ছোটোবেলার থেকেই কনসেপ্টস অফ নন ভায়োলেন্স, অফ অহিংসা ইনফ্লুয়েন্স গান্ধী। হরিশচন্দ্রের গল্পগুলো গান্ধীকে ভীষণভাবে ফ্যাসিনেট করত। তাই কনসেপ্ট অফ নন ভায়োলেন্স, অহিংসা, ট্রুথ অলওয়েজ ইন্সপায়ার্ড গান্ধী। অনেক ছোট বয়সেই গান্ধীর বিয়ে হয়ে যায়। গান্ধীর বাবা মার ভীষণ ইচ্ছা ছিল গান্ধী একজন বড় ব্যারিস্টার হবেন। তাই গান্ধী লন্ডনে যান ল পড়তে। ফাইনালি ইন্ডিয়াতে যখন ফেরত আসেন তখন অ্যাজ এ লয়ার ইন্ডিয়াতে নিজের ক্যারিয়ার এস্টাবলিশ করার চেষ্টা করছিলেন। গান্ধী খুব একটা ভালো ছিলেন না অ্যাজ এ লয়ার। ইতিমধ্যে দাদা আবদুল্লাহ, একজন গুজরাটি মার্চেন্ট, গান্ধীকে সাউথ আফ্রিকা থেকে ডেকে পাঠান। এই অপরচুনিটি পেয়ে 1893-তে গান্ধী সাউথ আফ্রিকাতে চলে যান। ওয়েল, সাউথ আফ্রিকাতে গান্ধীর থাকার কথা ছিল 1 বছরের জন্য, কিন্তু এমন কিছু ঘটনা সাউথ আফ্রিকাতে ঘটে দ্যাট মেড গান্ধী স্টে ইন সাউথ আফ্রিকা ফর মোর দেন 2 decades। কি সেই ঘটনাগুলো আমরা এক এক করে দেখব। প্রথমে গিয়েই গান্ধী বুঝতে পারে যে প্রচণ্ড স্টঞ্চ রেসিজম সেখানে প্র্যাকটিস করা হয়। সাউথ আফ্রিকা ছিল ব্রিটিশ কলোনি এবং সেখানে কালার্ড স্কিনের মানুষের আগেনস্টে ডিসক্রিমিনেটরি পলিসিস ব্যবহার করা হচ্ছে। গান্ধী নিজে রেসিজম ফেস করেন। 1893-তে একটা কেসের জন্য তিনি ডারবান থেকে প্রিটোরিয়া যাচ্ছিলেন ট্রেনে চেপে। ওনার কাছে টিকিট ছিল ফার্স্ট ক্লাসের, কিন্তু একজন সাহেব গান্ধীকে ফার্স্ট ক্লাসে দেখে প্রচণ্ড ক্ষেপে যান এবং গান্ধীকে অপমান করে বলেন, তোমার সাহস কী করে হয় ফার্স্ট ক্লাসে চাপার? গান্ধী অবাক হয়ে বলেন যে আমার কাছে টিকিট রয়েছে, আমি তো লিগালি এসে বসেছি। তখন সেই সাহেব বলেন যে তুমি জানো না যে তোমার কোনো অধিকার নেই আমাদের সাথে আমাদের পাশে বসে ট্রাভেল করার? জোর করে গান্ধীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় এবং সেই স্টেশনে ঠান্ডার মধ্যে বসে গান্ধী রিয়েলাইজ করে মানুষকে কিভাবে ছোট করা হচ্ছে, হেয় করা হচ্ছে জাস্ট বেসড অন দেয়ার স্কিন কালার। তাই গান্ধী ডিসাইড করে নেন উনি মানুষের জন্য, মানুষের হয়ে রিভল্ট করবেন। ওয়েল, গান্ধীর এই স্ট্রাগলকে আমরা দুটো ফেজে ভাগ করতে পারি। ফার্স্ট ফেজ ইজ ফ্রম 1894 টু 1906। এই সময় গান্ধী কনস্টিটিউশনাল মেথডস ব্যবহার করতেন। গান্ধীর মনে হতো যে গভর্নমেন্ট জানে না মানুষের সাথে কী ধরনের টর্চার করা হচ্ছে। গভর্নমেন্ট যদি জানতে পারে তাহলে ঠিক কোনো না কোনো পজিটিভ স্টেপ নেবে। উনি লয়ারও ছিলেন, বড় বড় চিঠি গভর্নমেন্টকে পাঠাতেন। কিন্তু ফাইনালি তিনি রিয়েলাইজ করেন কোনো ফ্রুটফুল আউটকাম আসছে না।
তাই তিনি নিজের মেথড চেঞ্জ করেন and from 1906 to 1914 satyagraha was his main method. Well, ইন্ডিয়ানসদেরকে ইউনাইট করার জন্য উনি নাটাল ইন্ডিয়ান কংগ্রেস তৈরি করেন ইন দ্য ইয়ার 1894. অ্যাট দ্য সেম টাইম উনি ইন্ডিয়ান ওপিনিয়ন একটা উইকলি নিউজ পেপার শুরু করেন ইন দ্য ইয়ার 1903. প্রথমের দিকে গান্ধী ব্রিটিশার্সদেরকেই সাপোর্ট করছে. ইনফ্যাক্ট যখন আফ্রিকান নেটিভস এবং ব্রিটিশার্সদের মধ্যে বোয়ের ওয়ার হয় তখন গান্ধী নিজে সাপোর্ট দিয়েছিলেন ব্রিটিশার্সদেরকে এবং ব্রিটিশার্সদেরকে এইটাও দেখিয়েছিলেন যে ইন্ডিয়ানসরা চাইলেই পজিটিভ কাজ করতে পারে. তাই 1899-এ he organized the Indian Ambulance Corps for the British. গান্ধীকে রাস্কিন ভীষণ ইনফ্লুয়েন্স করত. তার লেখা গান্ধীকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করত. Based on that, Gandhi found the Phoenix firm in 1904 in Natal. গান্ধী কিন্তু হিউম্যান ডিগনিটিতে বিলিভ করতেন. উনি সিম্পল লাইফে বিলিভ করতেন. যখন গান্ধী দেখলেন যে কোনো মতেই গভর্নমেন্ট তার কোনো কথাই শুনছে না, গভর্নমেন্ট মানুষের জন্য কাজ করতেই চায় না, তখন তিনি সত্যাগ্রহ ইউজ করলেন. ওয়েল, তখন বলা হলো যারা ইন্ডিয়ানস রয়েছে তাদেরকে নিজেদের সাথে সবসময় রেজিস্ট্রেশন সার্টিফিকেট রাখতে হবে যেখানে তাদের ফিঙ্গারপ্রিন্ট থাকবে. ইন্ডিয়ানসরা বেজায় খেপে গেল যে শুধুমাত্র আমাদেরকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে কেন চলতে হবে? এটা তো ডিসক্রিমিনেটরি পলিসি. কই বাকি কাউকে তো এই কথা বলছেন না, আমাদেরকে হ্যারাস করছেন. গান্ধীও মানুষের পাশে এসে দাঁড়ালেন. ওয়েল, যেই না গান্ধী মানুষের পাশে এসে দাঁড়ান, সঙ্গে সঙ্গে গান্ধীকে প্রচণ্ডভাবে টর্চার করা হয়, তাকে সাপ্রেস করার সমস্ত চেষ্টা করা হয়. বাট দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম হি ইউজ সত্যাগ্রহ. নন ভায়োলেন্সের পাথ ফলো করে, মুখ বন্ধ করে সমস্ত টর্চার তিনি সহ্য করেন, কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট জ্বালিয়ে দেন. শুধুমাত্র নিজেদের না, সকলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট উনি জ্বালিয়ে দেন. মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে গান্ধীকে দেখে এবং ইন্সপায়ার্ড হয় কিভাবে একটা লোক নিজের কাজ করে চলেছে, অ্যাট দ্য সেম টাইম মুখ বন্ধ করে সমস্ত টর্চার নিচ্ছে, কিভাবে এখনও এই মানুষটা নন ভায়োলেন্ট রয়েছে. ওয়েল, এই নন ভায়োলেন্ট মুভমেন্টের জন্যেও গভর্নমেন্ট গান্ধীকে জেলে পাঠিয়ে দেয়. ওয়েল, আজকে আমরা ইন্ডিয়াতে যে কোনো জায়গায় ইচ্ছে ট্রাভেল করতে পারি, যেতে পারি, আমাদের উপরে কোনো রেস্ট্রিকশনস নেই. বাট আজ যদি গভর্নমেন্ট বলে দেয় যে তোমাদের মুভমেন্ট রেস্ট্রিক্ট করে দেওয়া হলো, তোমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে না, এটা কি ঠিক? নিশ্চয়ই নয়. ওয়েল, আগেন ইন্ডিয়ান মাইগ্রেন্টসদের ওপর এই ডিসক্রিমিনেটরি পলিসি আনা হলো, যেখানে বলা হলো ইন্ডিয়ান মাইগ্রেন্টসরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে না. ওয়েল, স্পেসিফিক্যালি নাটাল থেকে ট্রান্সিলভাল যেতে পারবে না. আবার মানুষে খেপে উঠল যে এইটা তো ঠিক নয়, আমাদেরকে কনস্ট্যান্টলি হেয় করা হচ্ছে জাস্ট বেসড অন আ স্কিন কালার. 1909-এ গান্ধী লন্ডনে যান সেখানকার ইন্ডিয়ান কমিউনিটি থেকে হেল্প পাওয়ার জন্য. যদিও
খুব একটা হেল্প তিনি পাননি এবং ফাইনালি আবার ফেরত আসেন। ফেরত আসার সময় তিনি হিন্দ স্বরাজ লেখেন। সো হিন্দ স্বরাজ ওয়াজ রিটেন বাই গান্ধী in 1909. Tolstoy farm was found in 1910 and এই ফার্মটা তৈরি করতে গান্ধীকে একজন জার্মান বন্ধু হেল্প করেছিলেন। তারপর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস তোমাদের জানতে হবে, ওয়ান অফ দ্য মোস্ট রিগ্রেসিভ অ্যাক্টস আনা হলো, সেটা হলো পোল ট্যাক্স এবং ইনভ্যালিডেশন অফ ইন্ডিয়ান ম্যারেজ। এইখানে একটা টার্ম রয়েছে এক্স ইনডেন্টার্ড ইন্ডিয়ানস। এইটা কারা? দেখো, বেশ কিছু ইন্ডিয়ানস সাউথ আফ্রিকাতে থাকতো। কারা এই ইন্ডিয়ানস? অনেকে ছিল লেবারার্স। ওয়েল, তারা কন্ট্রাক্ট বেসিসে সাউথ আফ্রিকাতে গিয়ে কাজ করত। কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পরও তারা অনেকেই সাউথ আফ্রিকাতেই থেকে যেত। সেখানকার গভর্নমেন্ট টু ডিসকারেজ দিস পিপল ডিমান্ডেড 3 pounds ফ্রম দেম। এবার এই মানুষগুলো যারা কন্ট্রাক্ট বেসিসে কাজ করছে, তারা গরিব মানুষ, তারা খুব অল্প পয়সা বেতন পায়, তারা 3 pound কোথা থেকে দেবে? ওয়েল, শুধুমাত্র এখানেই তারা থেমে থাকলো না। সুপ্রিম কোর্ট সেখানে ডিক্লেয়ার করলো ক্রিশ্চান মতে যে বিয়ে হবে না সেই সমস্ত বিয়ে ইনভ্যালিড। সো Hindu, Muslim, Parsi marriages were illegal and children born out of such marriages illegitimate. এত বড় কথা বলা হলো। ওয়েল, সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ একসাথে এসে প্রোটেস্ট করা শুরু করলো। মহিলারা প্রোটেস্ট করা শুরু করলো যে এটা তো আমাদেরও অপমান। কস্তুরবা গান্ধী নিজে এই মুভমেন্টে পার্টিসিপেট করেন। সাউথ আফ্রিকার গভর্নমেন্টকে সকলে ছিছি করা শুরু করে। সকলের সামনে তাদের নেগেটিভ পোর্ট্রেল হয়। ওভার দ্যাট, প্রোটেস্ট অ্যাগেনস্ট ট্রান্সভাল ইমিগ্রেশন অ্যাক্ট শুরু করা হলো। গোখেল ইন্ডিয়াতে গান্ধীর এই পুরো জার্নিটাকে পপুলার করে দিলেন। হার্ডিঞ্জ নিজে সাউথ আফ্রিকার গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করলো। ফাইনালি একটা কম্প্রোমাইজে আসতে বাধ্য হয় সাউথ আফ্রিকার গভর্নমেন্ট এবং ইন্ডিয়ান রিলিফ অ্যাক্ট অফ 1914 পাস করা হয়। এই রিলিফ অ্যাক্টের মাধ্যমে they abolished the Hindu and Muslim marriages being not recognized. The act was passed in July এবং এরপর গান্ধী সাউথ আফ্রিকা ছেড়ে দেন। উনি রিয়েলাইজ করেন ইন্ডিয়ার তাকে প্রয়োজন। ইন্ডিয়াতে যেই রিভোল্ট শুরু হয়েছে সেখানে তাকে থাকতে হবে, সেখানকার মানুষের পাশে এসে ওনাকে দাঁড়াতে হবে। তাই 9th January 1915 ফাইনালি উনি বম্বেতে আসেন। গান্ধীর জার্নি ইন ইন্ডিয়া নিয়ে আমরা নেক্সট ভিডিওতে পড়ব। বুঝতে হবে এই সত্যাগ্রহ মানে কি। ওয়েল, সত্যাগ্রহ মানে সত্যের পথে চলা। সেটা কিন্তু খুব একটা সহজ নয়। সত্যের পথে চলার সময় তোমার উপরে অনেক ধরনের চাপ আসবে, সাপ্রেশন আসবে, টর্চার করা হবে,
ডমিনেট করা হবে, কিন্তু তোমাকে এই পথে চলতে হবে। ইউ হ্যাভ টু কন্টিনিউ দিস জার্নি অ্যান্ড ইউ নিড টু বি নন ভায়োলেন্ট অ্যান্ড ফিয়ারলেস। সত্যাগ্রহ উইক মানুষের জন্য নয়। ইনফ্যাক্ট গান্ধী বলতেন ভায়োলেন্স তারা করে যারা কাওয়ার্ড, যারা স্ট্রং তারা সত্যাগ্রহ বা সেলফ সাফারিং প্রসেস ফলো করে। ওয়েল, গান্ধী বলেন ends could not justify the means. ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম পার্সপেক্টিভে এই প্রত্যেকটা পয়েন্ট ভালো করে পড়বে, ডেটগুলো ভালো করে দেখবে, গল্পের মতো পড়ো, ইজিলি মনে থাকবে। নেক্সট ভিডিওতে আমরা গান্ধী জার্নি ইন ইন্ডিয়া নিয়ে পড়ব। দ্যাট ইজ ইট। থ্যাংক ইউ।